তো আজকে আমরা রিজিড পেমেন্ট দেখব। জেনারেলি এখন রিজিড পেমেন্টের ব্যবহার বাড়তেছে। রিজিড পেমেন্ট মানে কি? সিমেন্ট কনক্রিট আরসিসি যে পেমেন্টটা, ঠিক আছে, সিমেন্ট কনক্রিট পেমেন্টও বলা হয় অথবা রিজিড পেমেন্টও বলা হয়। তো ডেফিনিশন দেখি যে রিজিড পেমেন্ট আর নরমালি কনস্ট্রাক্টেড of Portland cement concrete and may or may not have a base course between the subgrade and the concrete surface. অনেক সময় বেস কোর্স থাকে, অনেক সময় থাকে না। এটা জেনারেলি পোর্টল্যান্ড সিমেন্ট কনক্রিটের দ্বারা গঠিত হয়। Or rigid pavement has some flexural strength as like as beam. আমরা যদি বিল্ডিং এর বিম কল্পনা করি সেখানে যেমন ফ্লেক্সুরাল স্ট্রেন্থ সাস্টেইন করে, রিজিড পেভমেন্টও এরকম ফ্লেক্সুরাল স্ট্রেন্থ থাকে। This term rigid pavement and concrete pavement are synonyms. Generally rigid pavement thickness হয় 6 ইঞ্চ থেকে 13 ইঞ্চ, 6 ইঞ্চ থেকে 13 ইঞ্চ। জেনারেলি 6 ইঞ্চ থেকে 13 ইঞ্চ আমরা রিজিড পেভমেন্টের থিকনেস হয়। এই থিকনেস কতটুকু হবে এটা বের করতে হয়, ডিজাইন করতে হয়। তো সেটা আমরা দেখব কিভাবে রিজিড পেভমেন্টের থিকনেস বের করে, যে আমার এই রোডের ক্ষেত্রে থিকনেস আমি কতটুকু দিব। তো আমরা দেখছিলাম ফ্লেক্সিবল পেমেন্টে কয়টা লেয়ার ছিল? 4টা লেয়ার ছিল। স্ট্রাকচারাল কম্পোনেন্ট করা ছিল 4টা লেয়ার, কি সাবগ্রেড, সাববেস, বেস আর সারফেস কোর্স। বাট রিজিড পেমেন্টে মেইনলি তিনটা লেয়ার থেকে, তিনটা কম্পোনেন্ট থেকে, একটা সাবগ্রেড, বেস কোর্স, সিমেন্ট কনক্রিট। অনেক সময় বেস কোর্সে মানে সাব বেজে বলা হয়, ঠিক আছে, এটা ওই সিভিয়ার ভ্যালুর উপরেই ডিপেন্ড করবে। তো জেনারেলি রিজিড পেমেন্ট কয়টা লেয়ার থেকে? ন্যাচারাল, সাবগ্রেড, বেস আর সিমেন্ট কনক্রিট। জেনারেলি সাববেসও থাকে না, অনেক সময় বেস কোর্সকে সাববেস বলা হয়। তিনটা থাকে স্যার, জেনারেলি তিনটা থেকে, যে কম্পোনেন্টস অফ রিজিড পেমেন্ট, খুব ইম্পর্টেন্ট। তো বেস কোর্সেস আর ওপেন কল্ড সাববেস কখন? when used with rigid pavement and are utilized under this pavement for several reasons. যে আমাদের এই পেভমেন্ট সাধারণত কয়েকটা কারণে ব্যবহার করা হয়, যেমন কন্ট্রোল অফ পাম্পিং, এখানে পাম্পিংটা কন্ট্রোল থাকে, পাম্পিং ও কন্ট্রোল, এটা আমরা একটু পরে দেখতেছি। কন্ট্রোল অফ ফ্রস্ট অ্যাকশন, আমরা ফ্লেক্সিবল পেভমেন্ট দেখছিলাম ফ্রস্ট হিপ, মানে কি যদি টেম্পারেচার বেড়ে যায় তাহলে ভিতরে কি ফ্রিজিং হবে, আইস হবে, শ্রিঙ্কেজ হবে, যার ফলে ফেটে যাবে। তো এটা রিজিড পেভমেন্টে ফ্রস্ট অ্যাকশনটা কন্ট্রোল থাকে, মোটামুটি ড্রেনেজটা কন্ট্রোল থাকে, ঠিক আছে। এটা কন্ট্রোল অফ শ্রিঙ্ক মানে ভলিউম এক্সপ্যানশন, ঠিক আছে, আর ভলিউম কন্ট্রাকশন, এই যে বিষয়টা, এটা কি বলে রিজিড পেভমেন্টে আমার এটা রেজিস্ট করে আর কি। এটা এক ধরনের বলতে পারেন যে অ্যাডভান্টেজ অফ রিজিড পেভমেন্ট কি? কন্ট্রোল অফ পাম্পিং, কন্ট্রোল অফ ফ্রস্ট অ্যাকশন, কন্ট্রোল অফ শ্রিঙ্কেজ, কন্ট্রোল অফ সুয়েলিং এন্ড কন্ট্রোল অফ ড্রেনেজ। এই বিষয়গুলো রিজিড পেভমেন্টের সহজ, ফ্লেক্সিবল পেভমেন্ট থেকে। রিজিড পেভমেন্টের মধ্যে পার্থক্য মানে ভাগ আছে কয়েকটা। জেনারেলি 3 ভাগে ভাগ করা হয় রিজিড পেভমেন্টকে। প্লেন কনক্রিট পেভমেন্ট, যেখানে কোনো রেইনফোর্সমেন্ট থাকে না, জাস্ট প্লেন কনক্রিট স্ল্যাব দেওয়া থাকে জাস্ট। সিম্পলি রেইনফোর্স কনক্রিট পেভমেন্ট। আর কিছু আছে কন্টিনিউয়াসলি রেইনফোর্স কনক্রিট পেভমেন্ট, মানে কন্টিনিউয়াসলি রেইনফোর্স। আমরা জানি যে রিজিড পেভমেন্টে জয়েন্ট থাকে, ট্রান্সভার্স জয়েন্ট, লংগিটিউডিনাল জয়েন্ট। তো এই যে কন্টিনিউয়াসলি রেইনফোর্সড কনক্রিট পেভমেন্টে এখানে যে ট্রান্সভার্স কোনো জয়েন্ট থাকে না। ট্রান্সভার্স জয়েন্ট কাকে বলে আমি পরে দেখাচ্ছি। তো জেনারেলি সবথেকে এই 3 ধরনের রিজিড পেভমেন্ট থেকে জেনারেলি সিম্পলি রেইনফোর্স কনক্রিট পেভমেন্টে বেশি ব্যবহার করা হয়। আমরা যদি একটা রিজিড পেভমেন্টের সেকশন দেখি, প্ল্যান দেখি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ইয়েস, পিকচার দেখা যাচ্ছে? এই পিকচারটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যায়, একটু সরে গেছে মানে নিচের দিকে। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। দেখেন, যদি এটা একটা রিজিড পেভমেন্ট হয়, এটা রিজিড পেভমেন্ট হয়, তো রিজিড পেভমেন্টে মাঝ বরাবর একটা সেকশন থেকে, এটা মাঝ বরাবর দেখবেন যে বিভিন্ন ধরনের সিলার ম্যাটেরিয়াল ককশিট দিয়ে সেকশন করা হয়। মাঝ বরাবর সেকশন থেকে এই সেকশনটাকে বলা হয়
লঙ্গিটিউডিনাল সেকশন, আড়াআড়ি কিছু সেকশন থাকে, এই সেকশনকে বলা হয় ট্রান্সভার্স সেকশন। আর এই যে জয়েন্ট গুলা দেখছেন, এই যে আড়াআড়ি যে জয়েন্ট গুলা, ট্রান্সভার্স যে জয়েন্ট, এখানে যে ছোট ছোট যে রেইনফোর্সমেন্ট, একে বলা হয় ডয়েল বার। ট্রান্সভার্স জয়েন্টে এই যে ইয়ে কি বলে, যে রেইনফোর্সমেন্ট গুলো থাকে সেটাকে বলা হয় ডাওয়েল বার। আর যে লঙ্গিটিউডিনাল জয়েন্টে যে রেইনফোর্সমেন্ট গুলো থাকে একে বলা হয় টাই বার। আর এই যে আমাদের স্ল্যাবের মতো, আমাদের বিল্ডিং এর স্ল্যাব মনে করি কি এক্স বরাবর ওয়াই বরাবর এই যে মেশ আকারে যে রেইনফোর্সমেন্ট দেওয়া থাকে একে বলা হয় টেম্পারেচার স্টিল আর ডিস্ট্রিবিউশন স্টিল। খুব ভালো করে দেখেন তো কি বললাম, জেনারেলি দুইটা সেকশন থেকে, লম্বা বরাবর যে সেকশনটা একেবারে লঙ্গিটিউডিনাল সেকশন, এই যে আড়াআড়ি যে সেকশনটা একেবারে ট্রান্সভার্স সেকশন। ট্রান্সভার্স সেকশনে যে রডগুলো দেওয়া হয় এক এক সেকশন থেকে আরেক সেকশন লোড ট্রান্সফার করার জন্য, সেই রডের নাম হচ্ছে ডাওয়েল বার। আর লঙ্গিটিউডিনাল সেকশনে যে বারগুলো দেওয়া হয় তাকে বলা টাই বার। আর এই যে মেশের মতো এক্স ওয়াই বরাবর বিল্ডিং এর স্ল্যাবের মতো যে রডগুলো দেওয়া হয় তাকে বলা হয় টেম্পারেচার স্টিল ও ডিস্ট্রিবিউশন স্টিল। আমরা এটা আবার আসবো, ইনিশিয়ালি দেখাইলাম তাহলে আপনাদের সবকিছু বুঝতে সুবিধা হবে। তো আমরা দেখতেছিলাম যে রিজিড পেভমেন্ট জেনারেলি তিন প্রকার। একটা হচ্ছে প্লেন কনক্রিট পেভমেন্ট, সিম্পলি রেইনফোর্সড কনক্রিট পেভমেন্ট, কন্টিনিউয়াসলি রেইনফোর্সড কনক্রিট পেভমেন্ট। কন্টিনিউয়াসলি হ্যাঁ, প্লেন কংক্রিট। কনক্রিট পেভমেন্ট হচ্ছে প্লেন কনক্রিট পেভমেন্ট হ্যাজ নো টেম্পারেচার স্টিল or dowel bar for load steel for load। আচ্ছা একটু করে দেই, ইয়েস। তাহলে কি প্লেন কনক্রিটে কোনো টেম্পারেচার স্টিল আর ডাওয়েল বার থাকে না ফর লোড ট্রান্সফারের জন্য। স্টিল টাই বার আর ওপেন ইউজ টু প্রোভাইড এ হায়ার ইফেক্ট অনলি। তাহলে কি আমাদের রিজিড পেভমেন্টে তিন ধরনের স্টিল ব্যবহার করা হয়, একটা হচ্ছে ডাওয়েল বার, টাই বার আর টেম্পারেচার স্টিল। তো প্লেন কনক্রিট পেভমেন্টে টেম্পারেচার স্টিল আর ডাওয়েল বার ব্যবহার করা হয় না, মাঝে মাঝে টাই বার ব্যবহার করা হয়। প্লেন কনক্রিট পেভমেন্ট আর ইউজড মেইনলি লো ভলিউম হাইওয়েজ, যে রোডে গাড়ি ঘোড়া কম চলে, লো ভলিউম হাইওয়েজ, ঠিক আছে। এবং জয়েন্ট জেনারেলি এই ধরনের প্লেন কনক্রিট পেভমেন্টে জয়েন্ট দেওয়া 10 থেকে 20 ফিট পর পর জয়েন্ট দেওয়া হয় টু রিডিউস দ্য অ্যামাউন্ট অফ ক্র্যাকিং, ঠিক আছে। আর সিম্পলি রেইনফোর্সড কনক্রিট পেভমেন্টে এখানে সব ধরনের স্টিল ব্যবহার করা হয়। সিম্পলি রেইনফোর্সড কনক্রিট পেভমেন্ট হ্যাভ আ ডাওয়েল ফর দ্য ট্রান্সফার অফ ট্রাফিক লোডস অ্যাক্রস জয়েন্ট। ডাওয়েল ব্যবহার করা কি লোড ট্রান্সফারের জন্য, এক সেকশন থেকে এক সেকশন লোড ট্রান্সফারের জন্য। আর এখানে জয়েন্টগুলো আমাদের যে ট্রান্সফার জয়েন্টগুলো দেওয়া সাধারণত 30 থেকে 100 ফিট পর পর, ঠিক আছে। আর টাইবার ব্যবহার করা হয়, এখানে লঙ্গিটিউডিনাল সেকশন টাইবার ব্যবহার করা হয়। আর কন্টিনিউয়াসলি রেইনফোর্সড কনক্রিট পেভমেন্টে আমার কোনো ট্রান্সভার্স জয়েন্ট থাকে না। কন্টিনিউয়াসলি রেইনফোর্সড কনক্রিট পেভমেন্টে কোনো আড়াআড়ি জয়েন্ট থাকে না। These pavements have a relatively high percentage of steel with the minimum usually 0.6% of the cross section of the slab. তাহলে আমরা কি দেখলাম যে কন্টিনিউয়াসলি রেইনফোর্সড কনক্রিট পেভমেন্টে সবথেকে বেশি স্টিল ব্যবহার করা হয়। তাহলে এই যে প্লেন কনক্রিট পেভমেন্ট, সিম্পলি রেইনফোর্সড কনক্রিট পেভমেন্ট, কন্টিনিউয়াসলি রেইনফোর্সড কনক্রিট পেভমেন্ট, সবাই বুঝতে পারছেন? কার কোনো কোশ্চেন আছে এখানে? ওকে, আই থিংক ইউ অল আন্ডারস্ট্যান্ড। নেক্সট আসেন যে আমাদের রিজিড পেভমেন্টে কি 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 ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়। আপনারা বুঝতে পারছেন এখানে কি কি ব্যবহার করা হবে। স্টিল ব্যবহার করা হবে, ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট আর সিমেন্ট, তাই না। যে পোর্টল্যান্ড সিমেন্ট ব্যবহার করা হবে। আমরা জানি পোর্টল্যান্ড সিমেন্ট জেনারেলি আস্তো স্পেসিফিকেশনে, আস্তর ফুল মিনিং কি, আমেরিকান অ্যাসোসিয়েশন ফর স্টেট হাইওয়ে অ্যান্ড টেস্টিং ম্যাটেরিয়ালস, আমেরিকান অ্যাসোসিয়েশন আস্তর। এই যে এটা জেনারেলি 5 ধরনের পোর্টল্যান্ড সিমেন্ট ব্যবহার করা হয়। যেমন টাইপ 3 is suitable for concrete construction that requires high concrete strength in relatively short time। শর্ট টাইমের জন্য হাই স্ট্রেংথ জন্য টাইপ 3 সিমেন্ট ব্যবহার করা হয়। আপনারা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস পড়েছেন, সেখানে এই সিমেন্টের টাইপস গুলো পড়েছেন আর কি। তো আমাদের এটা ডিপেন্ড করবে কি ধরনের রোড আপনি মানে কনস্ট্রাকশন করবেন,
কোন ধরনের সিমেন্ট আপনার ব্যবহার করতে হবে। যেমন টাইপ 1 is suitable for general concrete construction where no special properties are required. Type 2 is suitable for is in general concrete construction where the concrete will be exposed to moderate action of sulfate or moderate heat or hydration is required. এই প্রত্যেকটা কন্ডিশনের জন্য আলাদা আলাদা বিভিন্ন টাইপের সিমেন্ট ব্যবহার করা হয়। কোর্স এগ্রিগেট জেনারেলি ব্যবহার করা হয় এই যে the coarse aggregate used in Portland cement concrete are inert materials that do not react with cement and are usually comprised of crushed gravel. এই যে এখানে জেনারেলি এই যে যে কোর্স এগ্রিগেট গুলা 4 নাম্বার সিপ দিয়ে রিটেইন করে, 4 নাম্বার সিপে রিটেইন হয়, এটা হচ্ছে ম্যাক্সিমাম সাইজ। ঠিক আছে, ম্যাক্সিমাম সাইজ। এবং আমরা যে লস অ্যাঞ্জেল অ্যাব্রেশন টেস্ট করি তার ম্যাক্সিমাম আমাদের পার্সেন্টেজ হবে হচ্ছে 40% থেকে 50%। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ল্যাব এন্ড সেশন এই থিওরিতে আপনারা একটু দেখেছেন যে লস অ্যাঞ্জেলস অ্যাব্রেশন টেস্ট কি করা হয়। তো আমাদের সেই মান হবে কি 40% থেকে 50%। ঠিক আছে, আর ম্যাক্সিমাম সাইজ হবে হচ্ছে 4 নাম্বার সিপে রিটেইন করবে। আর ফাইন এগ্রিগেট হিসেবে জেনারেলি স্যান্ড ব্যবহার করা হয়, ফাইন এগ্রিগেট হিসেবে জেনারেলি স্যান্ড ব্যবহার করা হয়। ঠিক আছে, এতটুকু জানলে হবে ম্যাটেরিয়ালসে। আর ওয়াটার হিসেবে আমাদের ফ্রেশ ওয়াটার ব্যবহার করা হয়, আর রেইনফোর্সিং স্টিল। বাকি আমি যে পিকচারে দেখালাম, পিকচারে আমরা কি কি বুঝলাম যে আমাদের একটা আর রিজিড পেভমেন্টে 3 ধরনের স্টিল থাকে, একটা টেম্পারেচার আর ডিস্ট্রিবিউশন স্টিল, ডাবল বার, টাই বার। দুটো সেকশন থাকে, ট্রান্সভার্স সেকশন, লংগিটিউডাল সেকশন। আর আমাদের এখানে ম্যাটেরিয়াল আর কি কি ব্যবহার করা হয়, পোর্টল্যান্ড সিমেন্ট, কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট। পোর্টল্যান্ড সিমেন্টের মধ্যে কয়েক ধরনের সিমেন্ট টাইপস আছে, আমি জানি 5 ধরনের টাইপস আছে। এটা বিভিন্ন কন্ডিশনের কারণে এক ধরনের সিমেন্ট ব্যবহার করা হবে। কোর্স এগ্রিগেট ক্ষেত্রে আমরা জানি, আমরা এখানে দেখলাম কি যে ম্যাক্সিমাম 4 নাম্বার সিপে রিটেইন করে এরকম কোর্স এগ্রিগেট ব্যবহার করা হবে। যেমন 4 নাম্বার সিপের ওপেনিং এর সাইজ কত সিপ দেখছেন আপনারা ল্যাবে? সিপ স্যার চালনি চালনি দেখছেন? সিপ সিপ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস সিপ সিপ আছে 4 নাম্বার সিপের দেখবেন ওপেনিং এর সাইজ কত 4.75 মিলিমিটার করে। আর আর কি দেখলাম যে আপনার ফাইন এগ্রিগেট হিসেবে স্যান্ড ব্যবহার করা হয়। এই এখন স্টিল, এই যে রেইনফোর্সিং স্টিল কাকে মানে কাকে বলা হয়, কেন ব্যবহার করা হয়? ঠিক আছে, টেম্পারেচার স্টিল কেন ব্যবহার করা হয়? temperature steel is provided in the form of bar mat or wire mesh. এটা অফ করতে হবে, যাদের অডিওটা অন আছে অফ করতে হবে। নাজমুল অডিও সবাই মিউট করেন। হ্যাঁ, তো টেম্পারেচার স্টিল আমাদের একটা কি, যদি আপনি বিল্ডিং এর স্ল্যাবের কথা চিন্তা করেন, একটা হচ্ছে কি লং বার, একটা কি শর্ট বার, এই যে ওয়্যার মেশ করে দেয়, গ্রিড করে দেয়, এই যে টেম্পারেচার স্টিল। মূলত এটা শ্রিঙ্কেজ কন্ট্রোল করার জন্য আমাদের টেম্পারেচার ব্যবহার করা হয়। Temperature steel is provided in the form of bar mat or wire mesh consisting of longitudinal and transverse steel wire welded at regular intervals. The mesh is usually placed about 3 inches মানে ক্লিয়ার করার কথা below the slab surface, যে আমাদের 3 inch ক্লিয়ার কভার থাকতে হবে। হ্যাঁ, the cross section area of the steel provided per feet width of the slab depends on size and steel of the steel wire. এটা ডিপেন্ড করবে যে আপনি কত নাম্বার বার ব্যবহার করবেন, তারপর ডিপেন্ড করবে স্পেসিংটা। আমরা যে কোট মানে গ্রিড করে দিচ্ছি, এই যে স্পেসিংটা ডিপেন্ড করবে আপনার হচ্ছে কন্ডিশনের উপরে, স্টিলের সাইজের উপরে। সেটা বলছে মিনিমাম ক্রস সেকশন এরিয়া অফ দ্য টেম্পারেচার স্টিল ইজ, ক্রস সেকশন এরিয়া অফ লংগিটিউডাল স্টিল শুড বি কত নাম্বার বার আপনি ব্যবহার করবেন, at least equal to 0.1% of the cross section area of the slab. আপনার স্ল্যাবের যে এরিয়াটা আছে তার মিনিমাম 0.1% স্টিল ব্যবহার করতে হবে, মানে ক্রস সেকশন কি বলে 0.1% অফ দ্য ক্রস সেকশন এরিয়া হতে হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে ক্রস সেকশন এরিয়া লংগিটিউডাল বার। আর লংগিটিউডাল ওয়্যার লম্বি যে লং যে স্টিলগুলো দিবেন আপনি, longitudinal wire should not be less than number 2 gauge spaced at a maximum distance 6 inch. ম্যাক্সিমাম ডিসটেন্স 6 ইঞ্চি দিতে পারবেন না। ট্রান্সভার্স ওয়্যার এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিসটেন্স 12 ইঞ্চ, মানে স্পেসিংটা।
তার মানে কি লংগিটিউডাল স্টিলের স্পেসিং হচ্ছে 4 ইঞ্চ আর এই ট্রান্সভার্স স্টিলের স্পেসিং ম্যাক্সিমাম কত 12 ইঞ্চ, এটা হচ্ছে ম্যাক্সিমাম। বাকি আমি অ্যাকচুয়ালি স্পেসিং কতটুকু দিব এটা আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে। এটা হলো টেম্পারেচার স্টিল সম্পর্কে। টেম্পারেচার স্টিল আমরা যদি বলি এটা ওয়্যার মেটসে ব্যবহার করা হয়, ক্লিয়ার কভার 3 ইঞ্চি থাকে আর আমার 0.1% হতে হবে, আর লংগিটিউডাল ওয়্যার হচ্ছে 6 ইঞ্চ ম্যাক্সিমাম স্পেসিং, আর ট্রান্সভার্স ওয়্যার ম্যাক্সিমাম স্পেসিং 12 ইঞ্চ। আর টেম্পারেচার কেন ব্যবহার করি? টেম্পারেচার স্টিল কন্ট্রোল দ্য ক্র্যাক উইথ, ক্র্যাকটা আমাদের কন্ট্রোল করে, ঠিক আছে। একটা হচ্ছে টেম্পারেচার কাকে বলা হয়, কেন ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করা হয়। এবার ডাওয়েল বার। আচ্ছা টেম্পারেচার স্টিল কোনগুলো আমি একটু একটু আগে দেখাইছিলাম। ডাওয়েল বার, ঠিক আছে। ডাওয়েল বার কি, এই যে ট্রান্সভার্স, দুইটা ট্রান্সভার্স জয়েন্টে দেওয়া হয় মানে লোডকে ট্রান্সফার করার জন্য। The dowel bar are used mainly as load transfer mechanism across joint. They provide flexural shearing and bearing resistance. Diameter হচ্ছে 1 to 1.5 inch and length হচ্ছে 2 থেকে 3 ফিট। লেন্থ হচ্ছে 2 থেকে 3 ফিট। এই পিকচার একবার দেখাই। পিকচারটা কই গেল? ইয়েস, এই যে ডাবল বার্স এগুলা, এর ডায়ামিটার হচ্ছে 1 থেকে 1.5 ইঞ্চ আর লেন্থ কতটুকু 2 থেকে 3 ফিট, তাই না। এগুলো ট্রান্সফার জয়েন্টে ব্যবহার করা হয়। এগুলো বিয়ারিং হ্যাঁ স্যার। বিয়ারিং রেজিস্ট্যান্স, ফ্লেক্সুরাল রেজিস্ট্যান্স, শেয়ারিং রেজিস্ট্যান্স নিতে পারে। আর হচ্ছে এক সেকশন থেকে আরেক সেকশন লোড ট্রান্সফার করে, এক স্ল্যাব থেকে আরেকটা স্ল্যাবে লোড ট্রান্সফার করে। আর এগুলো হচ্ছে টাইবার, হ্যাঁ এই টাইবার গুলো লংজিটিউডাল সেকশন দেওয়া হয়। তাহলে যদি স্যার রোডে কি স্যার এইভাবে তার স্যার রড রিপ্লেসমেন্ট করা হয় স্যার? হ্যাঁ হ্যাঁ দেখে নিয়ে দেওয়া হয়, ঠিক আছে। কেন কোনো কোশ্চেন আছে? জি স্যার। না স্যার মানে রোডসে দেখছি তো স্যার দুইটা, মানে আমি ঢালাই হচ্ছে তো তখন ছিলাম স্যার ওই জায়গায়, তো দেখলাম যে স্যার দুইটা লেয়ারে রড দিয়ে ঢালাই করতেছে। তো দুইটা লেয়ার তো আমি কিন্তু বলছি না। তো স্যার ওদের আমি আবার আমি- দেখলাম সিস্টেম আলাদা স্যার। না না একই সিস্টেম, আপনি বোঝেন নাই। ক্লাস মানে কেবল জয়েন করছেন ইব্রাহিম, ক্লাস কেবল জয়েন করছেন নাকি? স্যার আমি একটু, জি স্যার আমি আগে একটু অনেক দূরে ছিলাম স্যার, তো সেই নেটওয়ার্ক জন্য পাচ্ছিল না, এখন সেই জন্য একটু এসে এরকম মনে এখন হচ্ছে জয়েন যে করলাম স্যার। সেই জন্য এরকম মনে হচ্ছে যে 2 লেয়ারে রড দেওয়া হয়। তা আমি কি 2 লেয়ারে রড দেওয়া হয় হয় এটা বলেছি? এই যে বলেছি না, এই যে টেম্পারেচার স্টিল ডিস্ট্রিবিউশন স্টিল দেওয়া হয়, এই যে না ওয়্যার। স্যার আমি শুনিনি তো স্যার, এই জন্যই বললাম, আমি হ্যাঁ দেখছি তো এই জন্য স্যার। হ্যাঁ আমি সেটাই বলেছি, আমরা ক্লাসের শুরুতে বলেছি, আমরাও যেটা আলোচনা করতেছি এই যে টেম্পারেচার স্টিল, সেটা হচ্ছে এই যে 2 লেয়ারে দেওয়া হয়, দেখছেন এই যে ওয়্যার মেশার করে দেওয়া হয়, আর এগুলো জি জয়েন্টে স্যার, দেওয়া হয়, এই রডগুলো জি স্যার জয়েন্ট, দেখছি। ঠিক আছে। আমাদের রোডে মেইনলি 3 জি ধরনের স্যার। স্টিল ব্যবহার করা হয়। একটা হচ্ছে টেম্পারেচার স্টিল, যেটা বিল্ডিং এর স্ল্যাবের মতো করে দেয়, আর সেটা ডাবল বার দেওয়া হয় ট্রান্সভার্স জয়েন্টে, এই যে টেম্পারেচার স্টিল সময় বললাম আমরা, দেখছেন। আর ডাবল বার দেওয়া হয় ট্রান্সভার্স জয়েন্টে, আর টাই বার দেওয়া হয় কোথায়, লংগিটিউডিনাল জয়েন্টে। ক্লাস শেষে সবাই এটা আবার বারবার শুনবেন, আমি রেকর্ড রেকর্ড ক্লাসে দিয়ে দিব। তাহলে যদি বলি হয় জি স্যার ডাবল বার, আমি একটু দেখবো না, সমস্যা হয় দেখবো। ডাবল বার আর ইউজড, হয় ডাবল বার আর ইউজড, হয় এন্ড হোয়ার, মানে আসলে দিতে পারবো না। হোয়ার মানে কোথায়, ট্রান্সভার্স সেকশনে। আর কেন ব্যবহার করা হয়, এই ডাবল বার আর ইউজড মেইনলি অ্যাজ লোড ট্রান্সফার মেকানিজম অ্যাক্রস জয়েন্ট। আমি যদি বলি হয় এন্ড হোয়ার ডাবল বার আর ইউজড ইন রিজিড পেভমেন্ট, হয় এন্ড হোয়ার টাই বার আর ইউজড ইন রিজিড পেভমেন্ট, আমি আনসার দিতে পারবো না। Then tie bar হচ্ছে tie জি bar are স্যার। used to tie two sections of pavement together. This bar are usually is much smaller in diameter. Tie bar এর diameter হচ্ছে 3/4 ইঞ্চ আর জেনারেলি লেন্থ হয় 3 ফিট। tie bar দেওয়া লংগিটিউডাল সেকশনে, ডায়াল বার দেওয়া ট্রান্সভার্স সেকশনে, ট্রান্সভার্স জয়েন্টে। তার ডায়াল বারের লেন্থ হচ্ছে 2 থেকে 3 ফিট, tie bar এর লেন্থ হচ্ছে 3 ফিট আর ডায়ামিটার 3/4 ইঞ্চ, আর ডায়াল বার ডায়ামিটার 1 থেকে 1.5 ইঞ্চ, 1 থেকে 1.5 ইঞ্চ। আর টেম্পারেচার স্টিল যেটা এই যে ওয়্যার মেট, ওয়্যার মেশের মতো দেওয়া হয়, যে বিল্ডিং এর স্ল্যাবের মতো করে দুই দুই লেয়ারে এক্স ওয়াই বরাবর, ঠিক আছে। আমরা যেটা মেইনলি দেখি ওই যে যেটা বললো যে 2 লেয়ারে দিচ্ছে, আমরা এটাই দেখি, কিন্তু জয়েন্টের যে ছোট ছোট রড গুলো দিচ্ছে আমরা এটা দেখি, খেয়াল করি না, ঠিক আছে। তো এটা হচ্ছে যে ট্রান্সভার্স লং বারটার ম্যাক্সিমাম স্পেস হবে 6 ইঞ্চ, আর আর হচ্ছে ট্রান্সভার্স ওয়্যারের ম্যাক্সিমাম ডিসটেন্স হবে 12 ইঞ্চ। ওকে, তাহলে আমাদের এই রিজিড পেপারের স্টিল আচ্ছা
রিজিড পেভমেন্টের স্টিল সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা? রিজিড পেভমেন্টের স্টিল সম্পর্কে কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, না এখন স্যার। জয়েন্ট। তাহলে আমরা মেইনলি দেখলাম আমাদের স্যার কয়জনের জয়েন্ট। একটা কোশ্চেন ছিল স্যার। বলেন বলেন। স্যার রোডের মাঝখান তো স্যার একটু মাঝটা তো একটু উঁচু থাকে, দুই সাইড নিচু থাকে, সো যখন আমি রডটা ইউজ করবো তখন ক্লিয়ার কভারের দিক থেকে স্যার ওটা কিভাবে কি করা হয় স্যার ওটা? ক্লিয়ার কভার 3 ইঞ্চ থাকে, আর হচ্ছে না স্যার মাঝখানে তো একটু উঁচু থাকে স্যার। হ্যাঁ তাই তো, কি হয়েছে বলেন? মাঝখানে উঁচু থাকলো, ক্লিয়ার কভার কে স্যার? রড সেম ভাবেই থাকে। হ্যাঁ বলেন। ও জি স্যার। স্যার বলছি ক্লিয়ার ক্লিয়ার কভার কভার কি সাথে, তাহলে মানে কম বেশি থাকে? না না, ক্লিয়ার কভার সাথে সম্পর্ক কি? আপনার প্রথমে ক্লিয়ার কভার রাখলাম আমরা 3 ইঞ্চ, মনে কনক্রিট ব্লক দিলেন, এরপর আপনি রড গুলো বাঁধলেন, রড প্লেস করলেন, এরপরে কনক্রিট দেই। এই যে ঢালুটা হয়, ঢালু কিন্তু কনক্রিটের ঢালু হয়, এটা রডের ঢালু হয় না। ও হ্যাঁ, এটা কনক্রিটের ঢালু। ও জি স্যার, জি বুঝতে পারছেন? এটা ও জি কনক্রিটের স্যার ঢালু বুঝতে আর কি। পারছি। মানে আমাদের মশলাটার ঢালু, ঠিক আছে? জি তাহলে স্যার, দেখেন উপরে মেইন স্যার দিয়ে আমাদের, ওইটা মশলাটা একটু ঢালু করে দেয় আর কি। হ্যাঁ, তো আমরা কি দেখলাম, রিজিড পেভমেন্টের মেইন দুটো জিনিস, একটা হচ্ছে স্টিল আর একটা হচ্ছে জয়েন্ট। তো স্টিল 3 ধরনের স্টিল, ডাবল বার, টেম্পারেচার বার, আর হচ্ছে টেম্পারেচার স্টিল আর টাই বার। এই সম্পর্কে আমি আশা করি সবারই ক্লিয়ার হয়ে গিয়েছে, তাই না? হ্যাঁ, তাই নেক্সট হচ্ছে জি স্যার। জয়েন্ট। নেক্সট এই জয়েন্ট গুলো দেখি আমরা, এই যে জয়েন্ট গুলা, কয় ধরনের জয়েন্ট ব্যবহার করা হয়? আমরা এ পর্যন্ত জানছি জেনারেলি 2 ধরনের জয়েন্ট ব্যবহার করা হয়, তাই না? একটা হচ্ছে লংগিটিউডিনাল জয়েন্ট, রাস্তার মাঝ বরাবর, আর একটা কি আড়াআড়ি বরাবর, ট্রান্সভার্স জয়েন্ট, তাই না? কিন্তু রাস্তায় এই জয়েন্ট গুলো আরো মানে আরো কিছু নাম আছে, আরো কিছু পারপাজে ব্যবহার করা হয়, রাখা হয়। এটা এমনি এমনি রাখে না এই জয়েন্ট গুলা। আচ্ছা, কেউ বলতে পারবেন এই জয়েন্ট গুলো কেন রাখে, বিশেষ করে ট্রান্সভার্স জয়েন্ট গুলো কেন রাখে? কেউ কি বলতে পারবে? কারণ কারণ আছে। ট্রান্সভার্স জয়েন্ট গুলো হ্যাঁ, লোড ডিস্ট্রিবিউশনের জন্য স্যার। হ্যাঁ, আপনি তো বললেন স্যার। স্যার যখন রাস্তাটা অনেক চওড়া হয় তখন স্যার যদি সংকোচন রোধ করার জন্য এটা দেওয়া হয়। ইয়েস রাইট, সেটা হচ্ছে কন্ট্রাকশন জয়েন্ট, রাইট। আর জাস্ট সংকোচনের জন্য স্যার লংজিটিউডিনাল তো এরকম, রাস্তা যখন চওড়া অনেক বেশি হয় তখন মাঝখান থেকে এটা আপনার সংকোচন রোধের জন্য এটা দেওয়া হয় স্যার। হ্যাঁ, এটা একটা এক ধরনের জয়েন্ট আর কি, যেটাকে আমরা কন্ট্রাকশন জয়েন্ট বলি। আরো কিছু আছে এক্সট্রাকশন জয়েন্ট, হ্যাঁ, এক্সপ্যানশন জয়েন্ট, এক্সপ্যানশন। নট অনলি কন্ট্রাকশন হবে, এক্সপ্যানশন হতে পারে, টেম্পারেচারের মানে কম বেশির কারণে এক্সপ্যানশন হতে পারে। তো সেটাকে রেজিস্ট করার জন্য এক্সপ্যানশন জয়েন্ট দেই। আর যে কন্ট্রাকশনটা হয়, কন্ট্রাকশনটা রেজিস্ট করার জন্য কন্ট্রাকশন জয়েন্ট দেই, ঠিক আছে? আরো কিছু আছে কনস্ট্রাকশন জয়েন্ট, ঠিক আছে? তো এইগুলাই নিয়ে মূলত জয়েন্ট। তাহলে ডিফারেন্ট টাইপস অফ জয়েন্ট আর প্লেসড ইন কনক্রিট পেভমেন্টস। Different types of joint are placed in concrete pavements to limit the stresses induced by temperature changes. The temperature কখনো বেড়ে যেতে পারে, টেম্পারেচার একদম কমে যেতে পারে, ঠিক আছে? তখন এই বন্ডিং কে ফ্যাসিলিটেট করার জন্য, প্রপার ফ্যাসিলিটেট করার জন্য আমাদের জয়েন্ট গুলো দেওয়া হয়। তো জয়েন্ট গুলো রিকোয়ারমেন্টস যেমন যে the joint must permit movement of slab without restraint. এভাবে জয়েন্ট দিতে হবে যেন আমার দুইটা স্ল্যাব মুভ করতে পারে উইদাউট রেস্ট্রেইন। The joint should not unduly weaken the slab structurally and the load should be transferred from the one slab to another effectively. এভাবে দিতে হবে যেন এক স্ল্যাব থেকে আরেক স্ল্যাবে ইজিলি লোড ট্রান্সফার হতে পারে। The joint must be sealed to exclude water, যেন কোনোভাবে ওয়াটার প্রবেশ না করতে পারে, একদম সিল করে দিতে হবে। Types of joint: expansion joint, contraction joint, hinge joint, construction joint. Mainly the expansion, contraction, construction jointটাই আমাদের দেওয়া হয়। এক্সপ্যানশন জয়েন্ট হচ্ছে যখন টেম্পারেচার খুব হাই হবে, ইনক্রিজ হয়ে যাবে। when concrete pavement is subjected to an increase in temperature it will expand. টেম্পারেচার বেশি যদি ইনক্রিজ হয় তাহলে আমার এই স্ল্যাব কনক্রিট কি করবে, এক্সপ্যান্ড হবে। তো এটাকে মানে ফ্রিলি যেন এক্সপ্যান্ড হতে পারে উইদাউট আদার সমস্যা, মানে প্রবলেমের কারণে যদি মানে সেজন্য এক্সপ্যান্ড হতে পারে, এই জন্য এক্সপ্যানশন জয়েন্টে রাখা হয়। আর শুধু যে রোডের টেম্পারেচার ইনক্রিজ হবে এরকম না, টেম্পারেচার একদম রিডিউস হতে পারে, অনেক কমতেও পারে। তো মেইনলি টেম্পারেচার ইনক্রিজের কারণে
আমার এই কনক্রিট পেভমেন্টও এক্সপ্যান্ড হয়। তো এটাকে এই কারণেই মূলত এক্সপ্যানশন জয়েন্ট দেওয়া হয়। When the temperature is sufficiently high, the slab may buckle or blow off if it is sufficiently long, and if no provision, যদি আমরা আগে থেকেই জয়েন্টটা না রাখি, is made to accommodate the increased length. যখন মনে করেন যে পেভমেন্ট বাড়তে মানে স্ল্যাবটা ইনক্রিজ হতে চাচ্ছে, আমি যখন জয়েন্ট না রাখি তাহলে কি হবে? আমাকে ক্র্যাক দেখা দিবে, তাই না? ক্র্যাক দেখা দিবে। তো এই জন্য মূলত এক্সপ্যানশন জয়েন্ট কেন দেওয়া হয়? টেম্পারেচার ইনক্রিজের কারণে। ওকে, এক্সপ্যানশন জয়েন্ট আর ইউজুয়ালি প্লেসড ট্রান্সভার্সলি, মানে এটা এক ধরনের ট্রান্সভার্স জয়েন্ট at regular intervals to provide adequate space for the slab to expand. জেনারেলি এই যে আমাদের জয়েন্টটা দেই, এই জয়েন্টের উইডথ হয় 3/4 to 1 ইঞ্চ, মানে 0.75 থেকে 1 ইঞ্চ, এতটুকু আমার হচ্ছে এর উইডথ হয়। মানে জয়েন্ট আপনি 1 ফিট 2 ফিট দিতে পারবেন না, ম্যাক্সিমাম কতটুকু দিতে পারবেন? 0.75 থেকে 1 ইঞ্চ। ওকে, এই দেখেন এই আমাদের রাস্তাটা, এই যে এইখানে যে জয়েন্টটা দেখছেন যে 3/4 ইঞ্চ, হ্যাঁ এই জয়েন্টটা, ঠিক আছে। আর এই রডটা কি ছিল? এটা ডাবল বার ছিল, হ্যাঁ ডাবল বার ছিল। বাকি আমার এটা কি? এটা হচ্ছে এক্সপ্যানশন জয়েন্ট, টিপিক্যাল এক্সপ্যানশন জয়েন্ট। এই যে আমাদের মানে রডগুলো কিভাবে প্লেস করা হয় সব দেওয়া আছে। এই যে ডাবল বারটা কিভাবে দেওয়া হয়, এই যে লুব্রিকেটিং অয়েল মানে ব্যবহার করা হয়, মানে লুব্রিকেট করে দেওয়া হয়, কোটিং করে দেওয়া হয়, ঠিক আছে। ডাবল বারের উপরে ক্যাপ দেওয়া থাকে যেন এক্সপ্যান্ড হতে পারে এতটুকু। এই রডগুলো মানে আমরা জানি কি ট্রান্সভার্স জয়েন্টে আমরা কি করি? ডাবল বার দেই। তো যখন পেভমেন্ট ইনক্রিজ হবে, এক্সপ্যান্ড হবে, তাহলে কি রডগুলো এক্সপ্যান্ড হচ্ছে, সেই জন্য এই ক্যাপগুলো ব্যবহার করা হয়, ডাবল বারের উপরে ক্যাপ ব্যবহার করা হয়, ঠিক আছে। এবং এই দেখেন রডগুলো স্মুথ হয় এবং লুব্রিকেটেড হয়, সহজেই মুভ করতে পারে এক্সপ্যান্ডের সময়। মানে দেখেন আমরা খুব মজার জিনিস, আমরা কিন্তু রোডে দেখি যে জিনিসগুলো ব্যবহার করতেছে। তো আপনি এটা পড়ার পরে, এই সাবজেক্টটা পড়ার পরে আপনি একটু জানতে পারবেন যে কেন ব্যবহার করা হচ্ছে, কেন ব্যবহার করতে হয়, তাই না? যে আমরা কেন এক্সপ্যানশন জয়েন্ট ব্যবহার করতেছি, এক্সপ্যানশন জয়েন্টের উইডথ কতটুকু হয়। আমরা এখানে ডাবল বারটা দেই, দেখছেন ডাবল বারে ক্যাপ ব্যবহার করা হয়, স্মুথ করা হয়, লুব্রিকেট দেওয়া হয় যেন সে মুভ করতে পারে। এই বিষয়গুলা এটা যখন আপনি রোডে যাবেন, সাইডে যাবেন, যখন আপনি বিষয়টা জানা থাকবে তাহলে কিন্তু আপনি ভুলগুলো ধরতে পারবেন, তাই না? নাকি? হ্যাঁ, এক্সপ্যানশন জয়েন্ট হচ্ছে টেম্পারেচার ইনক্রিজের কারণে আমাদের পেভমেন্ট যে এক্সপ্যান্ড হচ্ছে সেটার কারণে। আর কন্ট্রাকশন জয়েন্ট উনি যেটা বললেন সংকোচন যেটা হয়, যে when concrete pavement is subject to a decrease in temperature, the slab will contract if it is free to move. Pavement of this contraction movement will induce tensile stresses in the concrete pavement. Contraction joints are placed transversely at regular intervals across the width of the pavement. এটাও এক্সপ্যানশন জয়েন্টের মতো এই ট্রান্সভার্স জয়েন্টের একজন ট্রান্সভার্স জয়েন্ট ট্রান্সভার্সলি দেওয়া হয়। এটার উইডথ হচ্ছে 7/8 to 1.25 ইঞ্চ, 7/8 to 1.25 ইঞ্চ, মানে 1.25 ইঞ্চ। আর স্যার একটা কোশ্চেন ছিল আমার স্যার। অবশ্যই জি বলেন ওইদুল ভাই। যখন আমরা স্যার যে রোডে যখন রড বাইন্ডিং করি তখন তো লং ডিরেকশনে আমরা যে টেম্পারেচার বার নিচে দিই এবং মানে আড়াআড়ি দিয়ে আছে মানে ইয়ে বার শর্ট বার, তো এই যদি শর্ট পার্টটা আমরা নিচে দিই এবং লং পার্টটা উপরে দিই সেক্ষেত্রে মানে কোন ধরনের সমস্যা হতে পারে? সব সময় শর্ট বাটের নিচে দেওয়া হয়। আমরা যদি বিল্ডিং এর স্ল্যাব দেখি, যে কোনো স্ল্যাব শর্ট বাটের নিচে দেওয়া হয়। কেন স্যার? কিন্তু আমি তো দেখি স্যার রোডস এন্ড হাইওয়ে এলজিডি রাস্তাগুলো করে ম্যাক্সিমাম লং পার্টটা নিচে দেওয়া হয়, লং ডিরেকশন বরাবর, উপরে দেওয়া আছে শর্ট ডিরেকশন। মানে এটা যেখানে টেনশন থাকে ওখানে কি মেইন পার্টটা বসবে, মানে লম্বা কি তাহলে ওটা নিচে যাবে না। মূলত কাহিনী হচ্ছে মানে যে ডিরেকশনে বেশি মোমেন্ট থাকে, হ্যাঁ সেই ডিরেকশনে শর্ট বাটার দেওয়া হয়। যেমন যেটা বললাম স্ল্যাবের ক্ষেত্রে শর্ট বাটার নিচে দেওয়া হয়, কারণ স্ল্যাবের দিকে বেশি মোমেন্টটা নিচে থাকে আর কি। কিন্তু রাস্তার ক্ষেত্রে তো উল্টো দেয়, উল্টো করে ইউজ করে দেখি। রোডের ক্ষেত্রে এটা আমি
শিওর হতে পারলাম না, আমি একদিন পরে আপনাকে জানাই নেক্সট ক্লাস ইনশাআল্লাহ, ঠিক আছে? আমার জানা মতে নিচেই দেওয়া হয় শর্টবারটা, যদি এটা ভুল হতে পারে আমার, আমি নেক্সট ক্লাসে বলি, ঠিক আছে? আমি একটু ভালো করে জেনে তারপর নেক্সট ক্লাসে বলবো ইনশাআল্লাহ। স্যার এটা আমার কনফিউজ আছে একটু, কারণ রোড সাইড যে রাস্তাগুলো করে স্যার ম্যাক্সিমাম। জি স্যার, আচ্ছা ওকে ঠিক আছে। মানে লং বারটা নিচে দেয়, তো এটা আমি একটু কনফার্ম হয়ে আমি একটু জাস্টিফাই করে আমি নেক্সট ক্লাসে বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা ওকে ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ। তো কন্ট্রাকশন জয়েন্ট পড়তেছিলাম, তো কন্ট্রাকশন জয়েন্টের উইডথ হচ্ছে 7/8 টু 1.14 মানে 1.25 ইঞ্চ, ঠিক আছে? আর হচ্ছে এই দেখেন, এটা হচ্ছে আমাদের কন্ট্রাকশন জয়েন্টটা। হিঞ্জ জয়েন্ট আমাদের দরকার নাই। কনস্ট্রাকশন জয়েন্ট, কনস্ট্রাকশন জয়েন্টটা কেন মনে করেন কাজ করতে করতে একদিনে কাজ শেষ হয় নাই, নেক্সট অবশ্য কাজ শুরু করবে নেক্সট ডে থেকে, কাজ শুরু করবে, তো নেক্সট ডে তে কাজ শুরু করবে, তো এখানে একটা জয়েন্ট রাখা হয় যে নেক্সট ডে এখান থেকে কাজ শুরু করতে পারে, ঠিক আছে? কনস্ট্রাকশন জয়েন্ট আর প্লেসড ট্রান্সভার্সলি অ্যাক্রস দ্য পেভমেন্ট উইথ টু প্রোভাইড সুইটেবল ট্রানজিশন বিটুইন কনক্রিট লেয়ার এট ডিফারেন্ট টাইমসের কারণে। ফর এক্সাম্পল, এ কনস্ট্রাকশন জয়েন্ট ইজ ইউজুয়ালি প্লেসড এট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে মনে করেন আপনি ঢালছেন এখানে, হ্যাঁ রাখছেন আর কি, টু প্রোভাইড সুইটেবল বন্ডিং উইথ দ্য স্টার্ট অফ দ্য নেক্সট ডে, এখান থেকে নেক্সট ডে কাজ শুরু করতে পারেন, ঠিক আছে? এই যে কনস্ট্রাকশন জয়েন্ট, মানে দিন শেষ হয়ে গেছে, আপনার রোডের কাজ তো আসলে একদিনে শেষ হয় না, তাই না? তো তখন যে জয়েন্টটা রাখা হয় সেই কনস্ট্রাকশন জয়েন্ট বলা হয়। Construction joints are usually of the butt type and contain dowel bar for transforming the load across the joint. A kit construction joint may also be used in the longitudinal direction when only a single lane is constructed lane. এটা ওইটাই, ঠিক আছে? এটা এক ধরনের ট্রান্সভার্সাল, সব এই যে কনস্ট্রাকশন জয়েন্ট, কন্ট্রাকশন জয়েন্ট, এক্সপেনশন সবগুলো কিন্তু এক ধরনের সবগুলো ট্রান্সভার্সলি দেওয়া হয়, ঠিক আছে? সবগুলো ট্রান্সভার্সলি দেওয়া হয় আর কি। Longitudinal joint, longitudinal in a concrete pavement is joint running continuously the length of the pavement. The purpose of longitudinal joint is simply to control the magnitude of the temperature rafting stresses in such a fashion that longitudinal cracking of the pavement will not occur. The longitudinal joint এর main purpose কি, কেন দেওয়া হয় longitudinal jointটা? রাস্তার মাঝ বরাবর যে জয়েন্টগুলো রাখা হয় কেন? The purpose of longitudinal joint is simply to control the magnitude of temperature rafting stresses, মানে ক্র্যাকিংটা, লংগিটিউডাল যে ক্র্যাকিংটা হয় সেটাকে রেজিস্ট করার জন্য, ঠিক আছে? মেইন পারপাস। আর আমরা জানি লংগিটিউডাল জয়েন্টে কিন্তু টাইবারটা দেওয়া হয়, দুটো সেকশনকে টাই করে রাখে আর কি। দ্য পারপাস অফ টাইবার ইন এ লংগিটিউডাল জয়েন্ট ইজ টু প্রিভেন্ট পেভমেন্ট অফ ওয়ান উইথ রেসপেক্ট টু আদার, টাই করে রাখে। তাহলে আমরা দেখলাম কি জয়েন্ট সম্পর্কে আর স্টিল সম্পর্কে। এই জয়েন্টের ভিতরে জয়েন্ট ফিলার দেওয়া হয়, কারণ আমরা ফার্স্টে বলেছিলাম কি অবশ্যই জয়েন্টগুলো ওয়াটার এক্সক্লুড, মানে এখানে ওয়াটার যদি প্রবেশ করে ড্রেনেজ হয় তাহলে কিন্তু আমার স্ল্যাব ড্যামেজ হওয়া শুরু করবে, তো অবশ্যই জয়েন্টগুলোকে জয়েন্ট ফিলার দিয়ে ফিল আপ করে দেওয়া হয় এবং ফাইনালি সিল করে দেওয়া হয়, ঠিক আছে? আমরা যদি জয়েন্ট ফিলারে আসি, যে ম্যাটেরিয়াল হুইচ ইজ ইউজড, যে ম্যাটেরিয়াল দিয়ে ফিলার মানে জয়েন্টগুলো ফিলিং করা সেগুলোকে ফিলার বলা হয়, ঠিক আছে? মেইন পারপাস কি, যেন রেইন ওয়াটার আদার ওয়াটার এখানে ইন্টার না করতে পারে, ঠিক আছে? ডিউরিং রেইন ওয়াটার উইল এন্টার ইনটু দ্য জয়েন্ট, এন্ট্রি অফ ওয়াটার ইনটু জয়েন্ট মে বি কজ ডিটোরিয়েশন অফ সাবগ্রেড এন্ড মে লিড টু ফেলিয়ার দ্য কনক্রিট ইফ গ্রিট এন্ড স্টোনস বিকাম পিকড ইনটু দ্য জয়েন্ট। মানে যদি আপনি এই জয়েন্টগুলো সিল না, মানে ফিলার ম্যাটেরিয়াল দিয়ে সিল না করে দেন তাহলে আমার এখানে কি হবে, সাবগ্রেড ড্যামেজ হবে, সাবগ্রেড ড্যামেজ হলে কি হবে, স্ল্যাবটা ড্যামেজ হয়ে যাবে। সেজন্য অবশ্যই the joint must be filled with filler, ঠিক আছে? এই ফিলারগুলো অবশ্যই কম্প্রেসিবল হতে হবে, ইলাস্টিক হতে হবে, ডিউরেবল হতে হবে। কারণ কি আমার জয়েন্টগুলো কি করে যখন এক্সপ্যান্ড হবে, কন্ট্যাক্ট হবে, তো অবশ্যই সেই ম্যাটেরিয়ালস মানে সেটার সঙ্গে রিলায়েবল হতে হবে। এটা আমরা ফিলার ম্যাটেরিয়াল কি ম্যাটেরিয়াল ব্যবহার করি, সফট উড, ফ্রি ফ্রম নোট, সফট উড ব্যবহার করতে পারেন ফিলার ম্যাটেরিয়াল হিসেবে, কর্ক যেগুলো জেনারেলি ব্যবহৃত হয়, কিছু বিটিমিনাস ম্যাটেরিয়ালস আছে সেগুলো ব্যবহার হতে পারে। সফট উড ব্যবহার করলে অবশ্যই যে নোট মানে কি, ওই যে কাঠের মধ্যে যে ইয়েগুলো থাকে ঘূর্ণনগুলা, তাই না, এগুলো ফ্রি হতে হবে, অবশ্যই সফট উড হতে হবে, প্লেন সফট উড হতে হবে। আর ফাইনালি কি, এই যে ফিলিং করলেন এই ম্যাটেরিয়াল দিয়ে, অবশ্যই উপরে কি সিল করে দিতে হবে, হ্যাঁ
Some depth at the top of the joint is filled with a material which could seal the joint completely against the entrance of water. যদি কোনোভাবেই ওয়াটার প্রবেশ না করতে পারে, আর যে ম্যাটেরিয়াল দিয়ে এগুলো সিল করে দেয় সেগুলো সিলার বলা হয়। সিলার ম্যাটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক কি হতে হবে? অবশ্যই অ্যাডিশন প্রপার্টিজ হতে হবে। অ্যাডিশন মানে কি? ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়ালের সাথে আকর্ষণ, তাই না? কোহেশন মানে সেম টাইপ ম্যাটেরিয়ালের সাথে আকর্ষণ, আর অ্যাডিশন মানে হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ম্যাটেরিয়ালের সাথে আকর্ষণ আর কি। তো অবশ্যই সিলার ম্যাটেরিয়ালগুলোকে অ্যাডিশন হতে হবে কনক্রিটের সাথে। এক্সটেন্সিভলি উইদাউট ফ্র্যাকচার, ভার ডিউরেবল হতে হবে, রেজিস্ট্যান্স হতে হবে। কি ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়? স্ট্রেট রান বিটুমিন, ইয়ারবোলন বিটুমিন, স্ট্রেট রান বিটুমিন, ইয়ারবোলন বিটুমিন আর কাটব্যাক বিটুমিন। তিনটা টাইপস আছে বিটুমিনের। একটা হচ্ছে স্ট্রেট রান বিটুমিন, ইয়ারবোলন বিটুমিন আর কাটব্যাক বিটুমিন। এই তিনটে বিটুমিন সম্পর্কে আমি নেক্সট সেমিস্টারে বলবো। নেক্সট সেমিস্টার না এসে ল্যাবে বলবো আমি এক সময় এটা স্ট্রেট রান বিটুমিন। যেমন সিম্পলি বলি যে স্ট্রেট রান, আমি বলি এখন সিম্পলি বলি যে স্ট্রেট রান বিটুমিন কাকে বলা হয়। আচ্ছা, এটা ল্যাবে বলে ভালো হবে, এটা জানার জন্য আরো কিছু জানতে হবে আমাদেরকে। আমি ল্যাবের সময় বলবো আর কি, ল্যাবের শেষে মিনিট পরে। তো এই সিলিং ম্যাটেরিয়াল হিসেবে জেনারেলি স্ট্রেট রান বিটুমিন ব্যবহার করা হয়, আবার এয়ারবোলন বিটুমিন ব্যবহার করা হয় আর কি। ঠিক আছে? তো বিভিন্ন কারণে, তো দেখেন আমরা তাহলে কি দেখলাম? স্টিল সম্পর্কে, জয়েন্ট সম্পর্কে, ফিলার ম্যাটেরিয়াল সম্পর্কে, সিলিং ম্যাটেরিয়াল সম্পর্কে। তো বিভিন্ন কারণে আমার এই ম্যাটেরিয়ালগুলা, সিলিং ম্যাটেরিয়ালগুলা ফেল করে, ফেইলিয়ার অফ জয়েন্ট সিলার। আচ্ছা, আজানটা শেষ হোক, তারপর আসতেছি। হ্যাঁ, আপনার সবাই ওয়েট করেন, আজানটা শেষ হোক। আচ্ছা, ওকে। তো দেখেন আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ, আর ক্লাস নিব না, আমার শরীরটা একটু খারাপ আছে। তো আজকের এই ক্লাস পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে কিনা আজকের ক্লাসে? নো স্যার। না স্যার। তো দেখেন আমরা মিড টার্মের আগে এই জিনিসগুলোই পড়বো। নেক্সট আরেকটা ক্লাস দিলে আমাদের রিজিড পেমেন্ট শেষ হয়ে যাবে। রিজিড পেমেন্টের 2-3টা প্রবলেম করব, আর বাকি জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে শেষ করব। তো আমরা ফার্স্টে ইন্ট্রোডাকশনের ক্লাস নিয়েছিলাম, এরপরে ফ্লেক্সিবল পেভমেন্টের ক্লাসটা নিয়েছি, আর ফ্লেক্সিবল পেভমেন্টের যে প্রবলেমগুলো এটা আমরা ভিডিও লেকচার দিয়ে দিয়েছি।